আঙ্কেল, 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 আঙ্কেল দেখো না, বাবা আবার জেদ করছে। না সোনালি, উনি যা করছেন ভেবেচিন্তেই করছেন। আঙ্কেল, দিস ইজ নট ফেয়ার। বাবা এটা ঠিক করছে না। আমারও তো একটা অধিকার আছে। আমি কোনো বাচ্চা নাকি যে বাবা আমার কথা শুনছে না? ওফো সোনালি, তুমি এখন কিছু বলো না। বাবা এখন রেগে আছেন, পরে বলো, ঠিক আছে? এখন তুমি আমার সঙ্গে এসো, কাম। স্যার প্লিজ স্যার আমার কথা শুনুন। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আজ থেকে তোমাকে বের করে দিলাম। স্যার প্লিজ স্যার আমার কথা শুনুন। আমি আর সোনালি। আমি বলছি না, আমি তোমার মুখও দেখতে চাই না। আজ থেকে তোমাকে তাড়িয়ে দেওয়া হলো। বাবু, কি চাই? বাবু, সমর স্যার এসছেন। ও এখানে কেন এসছে? আমি ওকে দেখছি। আমি ওকে বারণ করেছিলাম না এখানে একদম আসবে না। আজকে আমি তো ওকে চিকে ছাড়ছি। এক্সকিউজ মি, ডক্টর সন্দীপ, এটা এখন বাবার কি অবস্থা? আমি আপনাকে জিজ্ঞেস করছি, 4 ঘন্টা হয়ে গেছে, কিছু তো বলুন। সোনালি, আই এম ভেরি সরি। দেবপ্রকাশ বাবুর শরীরটা মোটেই ভালো নেই। আপনি একটা কাজ করুন, আপনি এক্ষুনি বাইরে গিয়ে ফর্মটা সাইন করে দিন। ডোন্ট ওরি, আমি আছি না, আমি নিজেই অপারেশন করব। দিশা, ওনাকে বাইরে নিয়ে যাও। সোনালি প্লিজ Quick. প্লিজ। স্যার, আমি ভাবছিলাম কি, হ্যাঁ হ্যাঁ, নার্স প্রীতি, ওনাকে তাড়াতাড়ি তৈরি করে অপারেশনের জন্য, খুব তাড়াতাড়ি Yes, sir. তাড়াতাড়ি। স্যার। হ্যাঁ বলো। ডক্টর পল্লবী, হ্যাঁ স্যার। সবকিছু রেডি আছে? হ্যাঁ স্যার। গুড। দেখো, সমস্ত সিস্টেমটা চেক করে নাও। আজকের অপারেশনে যেন কোনো গোলমাল একদম না হয়। সমস্ত ছোটখাটো জিনিসে নজর রাখবে। শেষ মুহূর্তে যেন কোনো গোলমাল না হয়। স্যার, আমি সব কিছু নিজে হাতে চেক করেছি। হসপিটালের বেস্ট নার্সদের এখানে ডাকা হয়েছে। আর এ পজিটিভ ব্লাড গ্রুপের 10টা বোতলও আনিয়ে রেখেছি। গুড। ডক্টর পল্লবী, যে কোনো প্রকারে এই অপারেশনটা সাকসেস হতেই হবে। দেবপ্রকাশবাবুর জীবন অবশ্যই আমাদের বাঁচাতে হবে, যেমন করি হোক না কেন। আমার জীবনে যা কিছু উন্নতি সব ওনার জন্যই হয়েছে। স্যার, কি হয়েছে? আমি এর আগে কখনো আপনাকে এত ডিস্টার্ব দেখিনি। রিল্যাক্স করুন স্যার। আপনি তো এর থেকে আরও বেশি ডিফিকাল্ট সার্জারি করেছেন। ঠিক বলেছ। আমি দেবপ্রকাশবাবুকে দেখে আসছি। 10 মিনিটের মধ্যেই এই অপারেশনটা শুরু করব। সবকিছু রেডি রাখো, কেমন? হ্যাঁ স্যার। ডক্টর, এই দেবপ্রকাশ বাবুকে? আমি তো স্যারকে এর আগে এতটা দুশ্চিন্তায় কখনো দেখিনি। তুমি জানো না, দেবপ্রকাশ বাবু এই হসপিটালটাকে বানানোর জন্য অনেক টাকা দিয়েছিলেন। এই হসপিটাল ওনার জন্যই তৈরি হয়েছে। প্লিজ তাড়াতাড়ি চলুন, প্লিজ প্লিজ তাড়াতাড়ি চলুন। সোনালি রিল্যাক্স, সব ঠিক হয়ে যাবে। ও মাই গড, এটা কি হয়েছে ডক্টর পল্লবী? পেশেন্ট ইজ ডেড। কি? এটা কেমন করে হতে পারে? মনে হচ্ছে ওনাকে এখানে আনার আগেই মৃত্যু হয়েছে। না স্যার, আসলে তো এনার খুন হয়েছে। কেউ একজন ওনার গলা টিপে ওনাকে খুন করেছে। আমি এইরকম দিনটা মোটেই দেখতে চাইনি। আপনি আমাদের ছেড়ে চলে গেলেন। একদম পরিষ্কার দেখা যাচ্ছে স্যার যে শ্বাসরোধ করে মারা হয়েছে। দাগ এতটাই স্পষ্ট যে। হ্যাঁ স্যার, মনে হচ্ছে প্লাস্টিক টিউব দিয়ে শ্বাসরোধ করা হয়েছে। দেবপ্রকাশ বাবু আমার কাছে আমার বাবার থেকে অনেক বড় ছিলেন। উনি আমাকে পড়াশোনা করিয়েছেন। মেডিকেল পড়ার জন্য
আমাকে টাকা দিয়েছেন, তারপর নিজের হসপিটালে চাকরিও দিয়েছেন। কি করেননি উনি আমার জন্যে? আর আমি ওনার জন্য কি করলাম? কিচ্ছু করতে পারলাম না। আমরা বুঝতে পারছি ডক্টর সন্দীপ এটা, কিন্তু আপনাকে খুনিকে ধরার জন্য আমাদের সাহায্য করতে হবে। আপনি কিচ্ছু বুঝতে পারছেন না এসিপি স্যার, আপনি কিচ্ছু বুঝতে পারছেন না। হ্যাঁ ঠিক আছে, কিন্তু একটা কথা বলুন তো, দেবপ্রকাশ বাবুকে হসপিটালে কেন নিয়ে আসা হয়েছিল? কি অসুখ ছিল ওনার? উনি সিঁড়ি থেকে পিছলে পড়েছিলেন, মাথাতে খুব আঘাত লেগেছিল। কাল সকালে এনারা সবাই ওনাকে এখানে নিয়ে আসেন। আজ সকালে যখন আমি এনাকে দেখলাম তখন ওনার অবস্থা খুবই খারাপ হয়েছিল। তারপর কি হয়েছে? তারপর আমি নার্সদের অপারেশনের জন্য তৈরি হতে বলেছিলাম। যখন আমি অপারেশন রুমে পৌঁছালাম তখন তো ইনি তো মারা গিয়েছিলেন। বিশ্বাস করুন স্যার, কেউ ওনাকে খুন করে দিয়েছে। মানে সকাল অবধি উনি ঠিক ছিলেন আর হসপিটালের এত স্টাফ আছে, তাছাড়া সবসময় লোকজন আসছেই এখানে। এটা কি করে সম্ভব যে কেউ চুপি চুপি এসে খুন করে চলে গেল আর কেউ দেখতেই পেল না? ডক্টর সন্দীপ এটা, যখন দেবপ্রকাশ বাবুকে আইসিইউতে অ্যাডমিট করা হয়েছিল ওনার কাছে কে ছিল? নার্স প্রীতিই ছিল। ও অপারেশনের জন্য সব প্রস্তুত করছিল। সিস্টার প্লিজ এই রুমের কোনো জিনিসে আপনি হাত লাগাবেন না। হাত না লাগিয়ে আমি কি করে পরিষ্কার করব? আইসিইউ কে 24 ঘন্টা পরিষ্কার রাখা আমাদের ডিউটি ম্যাডাম। নার্স, এখন কাজটা বন্ধ রাখো। মনে হচ্ছে দেবপ্রকাশ বাবুর মার্ডারটা এই ঘরেই হয়েছে। ঠিক আছে ডক্টর। এক মিনিট সিস্টার, অপারেশনের আগে পুরোটা সময় আপনি দেবপ্রকাশ বাবুর সাথে এখানেই ছিলেন? হ্যাঁ স্যার। তো অপারেশনের আগে দেবপ্রকাশ বাবুর সঙ্গে দেখা করতে এখানে কে এসেছিল? স্যার কে বলুন, কে এসেছিল এখানে? স্যার ডক্টর সন্দীপ পেটা এসেছিলেন। কি আজে বাজে কথা বলছো? আমি কোথায় এসেছিলাম? আমি তো আমার অফিসে ছিলাম। তারপর তো অপারেশন থিয়েটারে চলে গেলাম। স্যার আপনি এসেছিলেন, আমি এখানেই ছিলাম, আর আপনি এলেন আর মাথা খারাপ হয়ে গেছে তোমার? আমি বলেছি না আমি ঘরেতেই ছিলাম। এতটা উত্তেজিত হওয়ার দরকার নেই ডাক্তারবাবু। আচ্ছা, আপনি একটা কাজ করুন, আপনি গিয়ে আপনার অফিসে অপেক্ষা করুন, আমরা আসছি প্লিজ। হ্যাঁ, আমি জানি না কেন স্যার, কিন্তু আমার মনে হয় ওটা ডক্টর সন্দীপ পেটাই ছিলেন। ডক্টর সন্দীপ পেটাই ছিলেন? তার মানে আপনি মুখটা ভালো করে লক্ষ্য করেননি, তাই না? হ্যাঁ স্যার আসলে ব্যাপারটা এরকম হয়েছিল যে ডক্টর সার্জিক্যাল গাউন পরেছিল, তো ওনার মাথা মুখ সব ঢাকা ছিল, শুধু চোখ দুটোই দেখা আপনি যাচ্ছিল। যখন মুখটা পরিষ্কার দেখতে পাননি তাহলে আপনি কি করে এতটা নিশ্চিন্ত হচ্ছেন যে ওটা ডক্টর সন্দীপ পেটাই ছিলেন? ওটা তো অন্য কেউ হতে পারে। আসলে স্যার নার্স আপনি বলতে কিছু ভয় পাচ্ছেন? না, আসলে ব্যাপারটা হচ্ছে ওই লোকটা খুঁড়িয়ে চলছিল, আর আমাদের হসপিটালে খুঁড়িয়ে চলার মতো একজনই লোক আছেন, সেটা ডক্টর সন্দীপ পেটা। আচ্ছা, একটা কথা আমায় বলুন, আপনি পেশেন্টকে ডাক্তারের সঙ্গে একা ছেড়ে কোথাও কি গেছিলেন কাছাকাছি? হ্যাঁ স্যার, আমি 2 মিনিটের জন্য ওয়াশরুম গিয়েছিলাম, কিন্তু স্যার আমার কথা বিশ্বাস করুন, ওটা সন্দীপ পেটাই ছিলেন। আপনি চাইলে ডক্টর পল্লবীকে জিজ্ঞাসা করতে পারেন। ডক্টর পল্লবী? হ্যাঁ ম্যাম। উনিও এসেছিলেন এখানে? এই কথাটা আপনি আমাদের আগে বলেননি কেন? ম্যাম, উনি ডক্টর সন্দীপ পেটাকে খুঁজতে এখানে এসেছিলেন। উনি দরজা খুললেন আর ডক্টর সন্দীপ পেটাকে বিজি দেখে উনি সরি বলে বেরিয়ে গেলেন। বড় অদ্ভুত ব্যাপার, একজন সিঁড়ি থেকে পড়ে যায় আর তার মাথায় চোট লাগে, কিন্তু তার সেখানে মৃত্যু হয়নি। কিন্তু যখন তাকে হসপিটালে নিয়ে আসা হয় তখন সে খুন হয়ে যায়। সোনালি, তুমি কি তোমার বাবার শত্রুর ব্যাপারে কিছু জানো, যারা তোমার বাবাকে মারবার চেষ্টা করেছিল? স্যার, কোনো শত্রু তো ওনার ছিল না, কিন্তু একজন আছে। মানে আপনি কাউকে সন্দেহ করছেন? একজন এরকম মানুষ, একজন এমন মানুষ আমার বাবাকে মেরেছে যাকে আমার বাবা সব থেকে বেশি বিশ্বাস করত। সোনালি, যা বলবে ভেবেচিন্তে বলবে, যেন এমনটা না হয় যে পরে তোমাকে পছতাতে হয়। সত্যিটা বলে দেওয়াই ভালো।
আগে হ্যাঁ, সত্যি বলাটাই ভালো। আর আমরা আপনার এই বাবার খুনিকে ধরবার চেষ্টা করছি। সে সে আর কেউ নয়, সে ডক্টর সন্দীপ পেটার নিজে। ডক্টর সন্দীপ পেটা? কিন্তু উনি কেন এনাকে মারার চেষ্টা করবে? উনি তো বলছিলেন যে দেবপ্রকাশ বাবু ওনার পিতৃসম। আগে হ্যাঁ স্যার, একটা সময় এরকম ছিল, 1-2 বছর আগে স্যার। কিন্তু এখন এখন তো উনি আমার বাবার সব থেকে বড় শত্রু। এই 1-2 বছরে এমন কি হয়েছিল? স্যার, বাবা আসলে ডক্টর সন্দীপ পেটার নাম নিজের বিলের থেকে বাদ দিতে চেয়েছিলেন। মানে দেবপ্রকাশ বাবুর উইলে ডক্টর সন্দীপ পেটার নাম ছিল? হ্যাঁ স্যার, কিন্তু উনি ওনার বিলটা বদলাতে আর চাইছিলেন। এই উইল বদলানোর কথাটা ডক্টর সন্দীপ পেটা জানতে পেরেছিলেন? আগে হ্যাঁ, আমি ওনাকে বলেছিলাম। তাহলে এই উইল চেঞ্জ করা হয়েছিল কি না? না, কাম ইন। এক মিনিট এসপি স্যার। হ্যাঁ, শুনেছি মিষ্টির দোকানের লোক নিজেদের মিষ্টি খায় না। এটা মিষ্টি নয় এসিপি স্যার। আমি তো ডায়াবেটিক পেশেন্ট, তাই এটা আমাকে নিতেই হয়। দিনে 2 বার ইনসুলিন ইঞ্জেকশন আমাকে নিতেই হয়, সকাল 10টার সময় আর সন্ধ্যা 6টার সময়। কি করব? আমি তো খুব গরিব মানুষ, তাই ডাক্তারের ফিজ হয়তো দিতে পারবো না, সেই কারণে আমি নিজের ইঞ্জেকশন নিজেই নিয়ে থাকি। আপনি মজা বেশ ভালোই করেন ডাক্তারবাবু। না না, আমি তো আপনাদের কথার শুধু জবাব দিলাম মাত্র। ডাক্তারবাবু একটা কথা বলুন, আপনি কি জানতেন যে দেবপ্রকাশ বাবু তার উইল চেঞ্জ করছিলেন? হ্যাঁ, আমি জানতাম সবকিছু। ওই লয়ারের ফোন এসেছিল। তো তো কি, ওনার নিজের ইচ্ছা, নিজের উইল যখন খুশি বদলাবেন। এক্ষেত্রে আমি আর কি করতে পারি? আমি সন্ধেবেলায় আজ ওনার সাথে দেখা করতে চেয়েছিলাম, কিন্তু একটা মিটিংয়ের জন্য আমি যেতে পারিনি। তার মানে উইলে আপনার নাম থাকলো কি না থাকলো তাতে আপনার কিছু যায় আসে না। প্রপার্টির একটা বড় অংশ যেটা আপনি হয়তো পেয়ে যেতেন, সেটা দেবপ্রকাশবাবু আপনার কাছ থেকে কেড়ে নিচ্ছিলেন, আর তাতে আপনার কিছু যায় আসে না। দেখুন, আমি একজন ডাক্তার, আর আমার কাছে শুধু কাজ ছাড়া অন্য কিচ্ছু বড় নয়। আর এক্ষেত্রে যে পয়সাটা থাকতো না, সেটা হসপিটালের কাজেই লাগতো। স্যার, আপনার ভাষণ শুনে তো মনে হচ্ছে সকালে টিভি দেখছি। কি ডক্টর সন্দীপ বেটা? আপনার নার্স প্রীতি আমাদের বলেছে যে দেবপ্রকাশ বাবুকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার আগে আপনি ওনার রুমে গিয়েছিলেন। আমি? আগে হ্যাঁ, আপনি। আমি কখনো যাইনি, এটা মিথ্যে কথা। আমি কখনোই ওখানে যাইনি। ডক্টর সন্দীপ পেটা, নার্স বললেন যে আপনি দেবপ্রকাশ বাবুর রুমেতে সার্জারি ড্রেস পরেই গেছিলেন, মানে গায়ে বেশ বড় কোট, মুখে মাস্ক, মাথায় ক্যাপ, এইসব। সব কি বাজে কথা? দেখুন স্যার, আমি গত 20 বছর ধরে সার্জারি করছি। আচ্ছা, আমি কি পাগল নাকি যে অপারেশনের পোশাক পরে আমি সারা হসপিটালটা ঘুরে বেড়াবো? ঠিক আছে, ধরে নিচ্ছে আপনি সে সময় ওখানে যাননি। তাহলে সেই সময় আপনি ছিলেন কোথায়? এখানেই ছিলাম, এই আমার কেবিনে। একা নাকি আপনার সাথে অন্য কেউ ছিল? না তো, আমি সম্পূর্ণ একাই ছিলাম এই কেবিনে। আসলে আমাকে কি কেউ এখানে ডেকেছিলেন? কি হয়েছে ডক্টর পল্লবী? নার্স বললেন যে আপনি অপারেশনের আগে আইসিইউতে গেছিলেন, এটা কি সত্যি? হ্যাঁ, আমি গিয়েছিলাম, কিন্তু ভেতরে যেতে পারিনি। কেন?
কেন সেখানে তখন ডক্টর সন্দীপ পেঠা কোনো পেশেন্টকে দেখছিলেন? এটা কি বাজে কথা বলছো তুমি? আপনি জানেন আপনি কি বলছেন ডক্টর পল্লবী? স্যার, আপনি আমাকে বলেছিলেন যে আপনি দেবপ্রকাশ বাবুকে দেখতে যাচ্ছিলেন, তো আমি আপনাকে শুধু ডাকতেই এসেছিলাম। হ্যাঁ ঠিকই, আমি বলেছিলাম যে আমি কেবিনে দেখতে যাব, কিন্তু আমি তো যাইনি সেখানে। আমি তো এখানেই ছিলাম, এই কেবিনে আমি এখানেই ছিলাম। ডক্টর পল্লবী, যখন আপনি ওখানে গিয়েছিলেন আপনি কি দেখেছিলেন? কি দেখেছিলেন? আমি ওখানে যখন পৌঁছলাম তখন আমি দেখলাম, স্যার আমরা অপারেশনের জন্য রেডি। ওকে স্যার। মানে তখন ডক্টর সন্দীপ পেটা হাত নাড়িয়ে উত্তর দিয়েছিলেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। ডক্টর পল্লবী, আমার মনে হচ্ছে আপনি নেশা ভাঙ করেছেন। নিশ্চয়ই এটা আমাকে ফাঁসানোর কোনো ষড়যন্ত্র হচ্ছে। এসিপি স্যার, আপনি একটু ভাবুন আমি কেন এসব করব? দেবপ্রকাশ বাবু আমার কাছে ছিলেন আমার বাবার মতো মানুষ। হ্যাঁ, মেনে নিলাম আপনি সত্যি বলছেন, কিন্তু ওখানে যেই থাকুক না কেন সে তার সার্জিক্যাল কাপড় কোথাও না কোথাও তো লুকিয়েছে। এ তো অদ্ভুত ব্যাপার, আমি তো বিশ্বাসই করতে পারছি না। একজন লোক তার নিজের হসপিটালেই খুন, সেটা আবার নিজের লোকের হাতে। এটা তুমি তুমি ওখানে লুকিয়ে দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, বেরিয়ে এসো। স্যার 1 মিনিট স্যার, আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই। কি কথা? কথাটা কি? স্যার আসলে সোনালি আপনাকে সমস্ত কথা সত্যি করে বলেনি। কি তুমি বলতে চাইছো ডক্টর সন্দীপ পেটার নাম উইল থেকে কাটার কথা ছিল না? না স্যার, ব্যাপারটা তা নয় স্যার। ডক্টর সন্দীপ পেটার নাম তো উইল থেকে কাটার কথা ছিলই, কিন্তু তার সঙ্গে সোনালির নামও উইল থেকে কাটার কথা ছিল। কি? সোনালি? মানে দেবপ্রকাশ বাবু নিজের সম্পত্তি থেকে নিজের মেয়েকে বেদখল করছিলেন? ওকে, হ্যাঁ। এই কথাটা ভেবেচিন্তে বলছেন তো? হ্যাঁ আগে স্যার, আমি আপনাদের মিথ্যে কেন বলবো? কিন্তু যদি কোনো মানুষ নিজের মেয়েকে নিজের সম্পত্তি না দেয় তাহলে কাকে দেবে? হ্যাঁ, আসলে স্যার সোনালির ওর উকিল অজয়ের সঙ্গে চক্কর চলছে, অ্যাফেয়ার আছে। অ্যাফেয়ার ছিল তো তার সঙ্গে দেবপ্রকাশ বাবুর উইলের কি সম্পর্ক? দেবপ্রকাশবাবু অজয়কে একদম পছন্দ করতেন না। উনি সোনালীকে এটা বুঝিয়েছিলেন যে ও যদি অজয়ের সঙ্গে সম্পর্কটা না শেষ করে দেয় তাহলে পুরো প্রপার্টি থেকে ওকে বাদ দিয়ে দেওয়া হবে। আর সোনালি ওনার কথা শোনেনি? ওকে না স্যার, আর যেদিন উনি সোনালীকে এটা বুঝিয়েছিলেন সেদিনই ওর অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আর সেদিনই উনি অজয়কেও কাছ থেকে বের করে দেন। আপনি যা বলছেন সব সত্যি। আসলে আমি আর সোনালি একে অপরকে, অজয় আর আমি একে অপরকে সত্যিই ভালোবাসি। এটা বাবা পছন্দ করতো না, তাতে কি করতে পারি? দেবপ্রকাশ বাবু আপনাকে বারণও করেছিলেন। আগে হ্যাঁ, কিন্তু আমার বাবা আমাকে খুব ভালোবাসতো। আর সোনালিকে আমিই বারণ করেছিলাম যাতে এই কথাটা না বলে, না হলে আপনারা আসল খুনিকে ছেড়ে আমাদের পেছনেই পড়ে যেতেন। কিন্তু আপনারা দুজনে কি এটা জানতেন যে ওনার নাম উইল থেকে বাদ যেতে চলেছিল? আপনি কোনো রকম টাকা পয়সা পেতেন না। দেখুন স্যার, আমার বাবা একজন কোটিপতি ছিলেন এ কথা ঠিক, কিন্তু আমিও কোনো গরিব বেচারি নই। আমার নিজেরও ফ্যাশন ডিজাইনিং এ নিজের বিজনেস আছে। তাও টাকা তো টাকাই। দেবপ্রকাশবাবু আপনার নামটা উইল থেকে কাটার আগেই আপনি ওনাকে ছুটি দিয়ে দিলেন। এটা এটা আপনি কি বলছেন? আমি আমি পয়সার জন্য নিজের বাবাকে মারবো? আচ্ছা ঠিক আছে, আপনারা জানতে চান তো যে বাবা মারা গেলে আসল লাভটা কার হতো? তাহলে আপনারা ডক্টর সন্দীপ পেটাকে কেন ধরছেন না? আগে হ্যাঁ, আমরা এটাও জানি দেবপ্রকাশ বাবু নতুন উইল থেকে সন্দীপ পেটার নামও বাদ দিতে চেয়েছিলেন। আপনি এটা জানতে চান যে উনি এরকম কেন করেছিলেন? নিজের ছেলের জন্য। ডক্টর সন্দীপ পেটার ছেলে, কিন্তু তারই উইলের সঙ্গে কি সম্পর্ক? ডক্টর সন্দীপ পেটার সৎ ছেলে সমর আমাদের হসপিটালেই কাজ করত, কিন্তু নিজের ওই মাতলামির চোটে একদিন হাসপাতালে খুব ঝামেলা করে দিয়েছিল। 2-3টে পেশেন্টের অপারেশনের 12টা বাজিয়ে দিয়েছিল। মারা গেছিল ওই পেশেন্টগুলো, সেজন্য আমার বাবা ওকে বের করে দিয়েছিল। এসব কবে হয়েছিল? 2-3 বছর আগে। আর কাল সকালে হঠাৎ ও এখানে এসেছিল। কি? কাল সকালে সমর এখানে এসেছিল? আগে হ্যাঁ, আর ও আসার পর হঠাৎ করে বাবার এই অ্যাক্সিডেন্ট। দেবপ্রকাশ বাবু এই সিঁড়ি থেকেই পড়ে গিয়েছিলেন, তাই না? আগে হ্যাঁ স্যার।
এটা কি? ঠিক জানি না, দেখুন নিজে। মনে হচ্ছে দেবপ্রকাশ বাবুর অ্যাক্সিডেন্ট হয়নি, করানো হয়েছিল। স্যার দেবপ্রকাশ বাবুর অ্যাক্সিডেন্টটা হয়নি, ওটা করানো হয়েছিল। করানো হয়েছে? হ্যাঁ স্যার। স্যার যেখানে উনি পড়ে গেছিলেন সেখান থেকে আমরা এই ছোট ছোট ডায়মন্ডগুলো পেয়েছি। এটা তো নকল মনে হচ্ছে। হ্যাঁ স্যার, নকলই এগুলো। কেউ ইচ্ছে করে সিঁড়ির উপরে ফেলে রেখেছিল, পরে ঝাড়ু দিয়ে সাফও করেছিল। তবে সিঁড়ির নিচে এক কোণ থেকে এগুলো আমরা পেয়েছি। মানে দেবপ্রকাশ বাবুর পা এর উপরে পড়ে আর উনি পড়ে যান। হ্যাঁ স্যার, আর এত জোরে পড়েছিলেন যে সম্ভবত ওখানেই মরে যাওয়ার কথা। যেহেতু ওখানে মৃত্যু হয়নি, তাই এখানে মেরে ফেলা হয়েছে। আরও স্যার, সোনালি সমরের ব্যাপারে যা কিছু বলেছে তাতেও গল্পটা অন্যরকম মনে হচ্ছে স্যার। এই সমর ছেলেটাই কিছু করেছে স্যার। একে তো ওকে হসপিটাল থেকে বের করে দেওয়া হয়, তারপর ওর বাবার নামটাও কেটে দেওয়া হয় উইল থেকে। কিন্তু স্যার সমরকে বের করাই তো ওর নিজের বাবারই হাত ছিল। ডক্টর সন্দীপ এটা তো ওনার সৎ বাবা। যদি আমরা ধরে নিই যে সমর ওই সময় বাড়িতে ছিল আর ওই অ্যাক্সিডেন্ট করিয়ে দেবপ্রকাশ বাবুকে সিঁড়ি থেকে ফেলেছিল, তাহলে যখন দেবপ্রকাশ বাবুর খুন হসপিটালে হয়েছিল তখন তো সমর ছিল না। না, সমর হসপিটালই ছিল। ওই যে ডাক্তারের পোশাক পরে ঘুরে বেড়াচ্ছিল, নার্স আর পল্লবী একটা ডাক্তারকে দেখেছিল না আইসিইউতে ঘুরে বেড়াতে। স্যার তাড়াতাড়ি চলুন স্যার। স্যার ওখানে স্টোর রুমে কিছু আছে স্যার, আসুন স্যার। পুরো হসপিটালের জিনিসপত্র রয়েছে এখানে। কাপড় লুকানোর এর থেকে ভালো জায়গা আর কোথায় হতে পারে? স্যার এই দেখুন স্যার, এই লন্ড্রি বিন। সমস্ত সার্জিক্যাল কাপড় ধোয়ার জন্য এই বিনটাতেই রাখা হয় স্যার। গুড। তো নকল ডাক্তারের কাপড় তোমরা পেয়েছো? না স্যার, এখানে আরও স্যার অনেকগুলো গাউন আছে, এর মধ্যে ওই ড্রেসটা চেনা খুব মুশকিল স্যার। এর মানে হলো সে তার নিজের কাপড় এই সব কাপড়ের মধ্যে লুকিয়ে রেখেছে। হয়তো স্যার, কিন্তু একটা অন্য জিনিসও আমরা পেয়েছি। কি? এক মিনিট। জুতো? হ্যাঁ স্যার, কেউ কোনো তাড়াহুড়োতে এখানে তার জুতোটা লুকিয়ে রেখে গেছে। এই জুতো আর কারণ নয়, নিশ্চয়ই ওই নকল ডাক্তারের জুতো, যে ডক্টর সন্দীপ পেটা সেজে আইসিইউতে ঢুকেছিল। এটা ওরই জুতো হবে, না হলে কেউ নিজের জুতো এখানে কেন লুকাবে? তার মানে ওই নকল ডাক্তারটা আইসিইউ থেকে এখানে আসে, নিজের জামা কাপড় ছাড়ে, এখানে লোকায়, আর তারপর এখান থেকে পালিয়ে যায়। হ্যাঁ, এর মানে হলো ডক্টর সন্দীপ পেটা ঠিকই বলছেন যে তিনি একবার মাত্র আইসিইউতে গিয়েছিলেন। যদি উনি দ্বিতীয়বার আইসিইউতে গিয়ে থাকেন তাহলে এখনো এই জুতো তার পায়ে থাকতো। স্যার, ডক্টর সন্দীপ পেটের উপর থেকে তো আমাদের সন্দেহ চলে গেছে, কিন্তু আরও একজন সন্দীপ পেটে রয়েছে যে আমাদের হাত থেকে বেঁচে গেছে। আর একজন সন্দীপ পেটা? ডক্টর সন্দীপ পেটার ছেলে সমর সন্দীপ পেটা। ডক্টর সন্দীপ পেটা, দেখুন আমরা আপনার সাথে সমরের ব্যাপারে কিছু কথা বলতে চাই। তো ডক্টর সন্দীপ পেটা, আপনি ঠিক আছেন তো? ডক্টর সন্দীপ পেটা? আরে রক্ত! তাড়াতাড়ি ডাক্তারকে ডাকো, তাড়াতাড়ি। ডক্টর প্লিজ দেখুন। দেখুন তো। না ডক্টর, আপনি এত তাড়াতাড়ি আমাদের ছেড়ে যেতে পারেন না। ওঠান এনাকে তাড়াতাড়ি। সাবধানে। হ্যাঁ ঠিক আছে, সাবধানে। তাড়াতাড়ি। হারি আপ, হারি আপ। স্যার এটা তো বড় গন্ডগোল হচ্ছে। এই হসপিটাল তো মৃত্যুপুরী হয়ে দাঁড়িয়েছে আমাদের চোখের সামনে। স্যার, হ্যাঁ, ওনার মুখ থেকে রক্ত বেরোচ্ছিল, আপনি দেখলেন? হ্যাঁ। আর একটা কথা অভিজিৎ, ওনার শার্টের হাতা গোটানো ছিল। আচ্ছা, এই ডক্টর সন্দীপ পেটা তার নিজের ইনসুলিনের ইঞ্জেকশন নেয়নি তো? এটা কি? এই যে এটা হলো ডক্টর সন্দীপ পেটার ইনসুলিনের ইঞ্জেকশন। হয়তো এর মধ্যেই কেউ বিষ মিশিয়ে দিয়েছে। না, আমি এখানে আর এক মিনিটও থাকতে চাই না। ডক্টর পল্লবী, প্লিজ নিজেকে সামলান। যদি আপনি এরকম করেন তাহলে তো প্রথমে দেবপ্রকাশ বাবু,
তারপর ডক্টর সন্দীপ পেটা। আমি বুঝতে পারছি না এখানে এগুলো কি হচ্ছে। আমরা এখানে পেশেন্টের জীবন বাঁচানোর চেষ্টা করি, আর এখন এখন তো হঠাৎ করে এই মানুষগুলোরই খুন হচ্ছে। ডক্টর পল্লবী, আপনি এখন ডক্টর সন্দীপ পেটের ঘরে কি করতে গেছিলেন? আমি আমি তো ব্যাস ওনাকে ডাকতে গিয়েছিলাম, এমনিতেই অনেক দেরি হয়ে গিয়েছিল। দেরি হয়ে গেছিল মানে? মানে এটাই যে আজ রাতে ডক্টর সন্দীপ পেঠার একটা অপারেশন করার কথা ছিল, তো আমি ওনাকে রুমে ফোন করেছিলাম। তো অপারেটর বললেন যে উনি ডিস্টার্ব করতে মানা করেছেন। তো আমি ভাবলাম যে গিয়ে দেখা করে আসি। আর আর যখন আমি ওনার রুমের কাছে গেলাম, আমি দেখলাম যে দরজাটা বন্ধ ছিল। আমি দরজায় নক করলাম, কিন্তু ভেতর থেকে কোনো আওয়াজই এলো না। আপনি এখানে কতক্ষণ আগে এসেছিলেন? আমি আমি ওই ওরকমই 10 মিনিট আগে। আমার মনে হলো ডক্টর সন্দীপ পেটা আশপাশেই কোথাও চলে গেছে, তো আমি ওনাকে খুঁজতে আশপাশেই চলে গেছিলাম। আর যখন আমি এখানে ফিরে এলাম, আমি দেখলাম আচ্ছা ডক্টর পল্লবী, আপনি এটা বলুন যে যখন আপনি প্রথমবার এখানে এসেছিলেন, আপনি কি কাউকে এখান থেকে বেরোতে দেখেছিলেন? না, দরজাটা তো বন্ধই ছিল না। কিন্তু কিন্তু কি ডক্টর পল্লবী, কিন্তু কি কি দেখলেন আপনি? আমি দেখলাম কি কি দেবপ্রকাশ বাবুর ফ্যামিলি বাইরে বসেছিল এইখানেই। দেবপ্রকাশ বাবুর ফ্যামিলি ওরা এখানে কি করছিল? স্যার, যখন সোনাল আমাদের সঙ্গে কথা বলছিল, আমার মনে হয়েছিল যে ও হয়তো ডক্টর সন্দীপিটাকে খুব একটা পছন্দ করে না। আর এটা বড়ই অদ্ভুত ব্যাপার, যে দুটো খুন হয়েছে সেই দুটো খুনের সময় দেবপ্রকাশ বাবুর ফ্যামিলি ওখানে ছিল। যখন ডক্টর সন্দীপ পেটা খুন হয়েছিলেন তখন আপনারা ওখানেই ছিলেন, ওই ঘরের বাইরে। কিন্তু স্যার, আপনারা কি করে জানলেন যে ডক্টর সন্দীপ পেটার খুন হয়েছে? আমরা ওনার ইনসুলিনের সিরিঞ্জের মধ্যে বিষের নমুনা পেয়েছি। আপনারা কি করছিলেন ওখানে? আসলে আমরা ওখানে উইল নিয়েই কথা বলতে গেছিলাম। আচ্ছা, প্রথমে আপনিই বললেন ডক্টর সন্দীপ পেটাকে গ্রেপ্তার করা উচিত আপনার বাবার খুনের অপরাধে, তাই না? আগে হ্যাঁ, আমি। আর তারপর আপনি নিজেই ওখানে পৌঁছে গেলেন ওনার সঙ্গে দেখা করতে। কেন? এত তাড়াহুড়ো কিসের আপনাদের উইলের জন্য? এই সদ্য আপনাদের বাবা খুন হয়েছেন। ওটা আসলে আমরা ভেবেছিলাম যে ভেতরের কথা যদি তাড়াতাড়ি মিটে যায় তাহলেই ভালো হয়, সেই জন্য। আপনার মুখ থেকে এই কথাগুলো শুনতে বড্ড অদ্ভুত লাগছে। আপনিই তো ওদের বদনাম করছিলেন, তাই না? আমার কি কি বলেছেন উনি আমার ব্যাপারে? আগে হ্যাঁ, ইনি আমাদের বলেছিলেন যে মনে হচ্ছে দেবপ্রকাশ বাবুর খুনের পেছনে আপনাদেরই হাত আছে। হোয়াট? একটা কথা বলুন, আপনি ডক্টর সন্দীপের সঙ্গে দেখা করতে কখন গেছিলেন? ওই 5:30 নাগাদ হবে। 5:30? তার মানে হচ্ছে মৃত্যু হওয়ার কিছুক্ষণ আগে। তারপর কি হয়? ডক্টর সন্দীপের সঙ্গে আপনাদের কথা হয়? কথা কোথায় হলো? উনি তো বললেন ক্যাবিনের বাইরে ওয়েট করতে। বললেন আমি একটু ইনসুলিনের ইনজেকশনটা নিয়ে নিই। আমরা বাইরে ওয়েট করছিলাম প্রায় আধ ঘন্টা, তারপর ওখান থেকে চলে গেছিলাম। আপনি কি রুমে কাউকে যেতে আসতে দেখেছিলেন? না। হ্যাঁ, ডক্টর পল্লবী 2বার এসেছিলেন। উনি দরজায় নকও করলেন, কিন্তু কেউ উত্তর দিল না, তাই উনিও চলে গেলেন। ব্যাস এটুকুই? কিন্তু এটা কি করে সম্ভব? আপনারা তো দরজার বাইরেই বসেছিলেন। না, আর কেউ আসেনি, শুধু ডক্টর পল্লবী ছাড়া। আর হয়তো ডক্টর সন্দীপের একটা ফোন এসেছিল, উনি হ্যালো হ্যালো করছিলেন কিন্তু কোনো আওয়াজ পাচ্ছিলেন না। আপনি হ্যালো হ্যালো বলতে শুনেছিলেন? হ্যাঁ। মানে মৃত্যু হওয়ার আগের মুহূর্তেই একটা ফোন আসে। আপনারা ডক্টর সন্দীপ পেটার কেবিনের বাইরে আধা ঘন্টার মতন ছিলেন, তাই না? আগে হ্যাঁ, ওই ধরুন 5:30 থেকে 6টা অবধি। স্যার। হ্যাঁ বিবেক। স্যার, আমি টেলিফোন কোম্পানি থেকে ইনফরমেশন নিয়ে নিয়েছি। 5:30 থেকে 6টার মধ্যে একটাই কল এসেছিল, শুধু একটাই। আর সেটা ঠিক 6টার সময় এসেছিল স্যার। 6টার সময়? স্যার 6টার সময় ডক্টর সন্দীপ পেটা নিজের ইনসুলিন ইঞ্জেকশনটা নিচ্ছিলেন, বিষাক্ত ইঞ্জেকশন। যে সময় ইঞ্জেকশন নিচ্ছিলেন সেই সময় কল আসে। 6টার সময় যদি ফোন এসে থাকে তাহলে সেটা কার ফোন? স্যার, এই যে নাম্বারটা হলো 1898569।
1898569 এই ফোন নম্বর কার? এই নাম্বারটা স্যার এই হসপিটালেরই। কি? হ্যাঁ স্যার। এই হসপিটালের? তার মানে ডাক্তার সন্দীপ পেটার কাছে যে শেষ ফোনটা আসে সেটা এই হসপিটাল থেকে? স্যার এই হসপিটালে টোটাল 25টা ফোন রয়েছে, 3টে ফোন অপারেটরের কাছে থাকে, আর সেই অপারেটরই সবাইকে ফোন করে। হ্যাঁ, কিন্তু অপারেটর তো বলেছে যে ও কাউকে ফোন করেনি। হ্যাঁ স্যার, ফোনটা বাকি 22টা ফোনের মধ্যে থেকেই করা হয়েছে। ও, অভিজিৎ এক কাজ করো, ওই নম্বরে ফোন করো, 1898569। দেখো এই ফোন নাম্বারটা কার। 69 রিং হচ্ছে স্যার। রিং তো এই করিডোর থেকেই শোনা যাচ্ছে। স্যার। হ্যাঁ স্যার, এই ঘর থেকে, ডক্টর সন্দীপ পেটার কেবিন থেকে স্যার। হ্যাঁ, ডাক্তার সন্দীপ পেটার কেবিন থেকে? এটা কি করে সম্ভব? মানে যে ডক্টর সন্দীপ পেটাকে ফোন করেছিল সে ডক্টর সন্দীপ পেটার কেবিন থেকেই ফোন করেছিল? এইটা কিন্তু রিং তো হয়ে যাচ্ছে। এখানে আরো একটা ফোন আছে স্যার। হ্যাঁ স্যার, শব্দটা এদিক থেকেই আসছে। দেখি গিয়ে। এটা কি? কাট। এখান থেকে এই ঘরে ফোন? হ্যাঁ। তার মানে হচ্ছে কেউ ডক্টর সন্দীপ পেটার ঘরে ঢুকে ঘরের এই ফোনটা দিয়ে ওই ফোনে কল করেছিল, কিন্তু মনে হচ্ছে কথা বলেনি স্যার। একদম, কারণ ও যদি কথা বলতো তাহলে ডক্টর সন্দীপ পেটা জানতে পারতো যে এখানে এই ঘরে কেউ লুকিয়ে দাঁড়িয়ে আছে, আর এই ফোন কথা বলার জন্য করা হয়নি। আর স্যার, যখন ফোনটা এসেছিল সেই সময় ডক্টর সন্দীপ পেটা নিজের ইঞ্জেকশনটা নিচ্ছিলেন ইনসুলিনের। হয়তো। অভিজিৎ এক কাজ করি, এবার একটু ভালো করে ভেবে দেখা যাক এখানে ঠিক কি হয়েছিল। প্রতিদিনের মতো ঠিক সন্ধ্যে 6টায় ডক্টর সন্দীপ পেটা তার ইনসুলিনের ইঞ্জেকশন নেওয়ার জন্য এখানে আসে, কিন্তু এটা তিনি জানতেন না ওই পার্টিশনের পেছনে ওই ঘরে কেউ লুকিয়ে আছে। যেই মুহূর্তে তিনি ইনসুলিনের ইঞ্জেকশন নেওয়ার জন্য রেডি হচ্ছিলেন সেই মুহূর্তে তার টেবিলে ফোন বেজে ওঠে। উনি তার ইঞ্জেকশনটা এখানে রাখলেন আর উনি ফোনটা ধরবার জন্যে টেবিলের কাছে আসেন। হ্যালো হ্যালো। আর যখন ডক্টর সন্দীপ পেটা টেলিফোনে বিজি ছিলেন তখন ওই লোকটা এখান থেকে বেরিয়ে আসে আর ওই ইনসুলিনের ইঞ্জেকশনটার জায়গায় বিষ মেশানো ইঞ্জেকশনটা এখানে রাখে, আর তারপরে এখান থেকে গিয়ে আবার লুকিয়ে পড়ে। ওখান থেকে কোনো উত্তর পাওয়া যায়নি। ডক্টর সন্দীপ পেটা অনেক চেষ্টা করেছিলেন, হ্যালো হ্যালো কে বলছেন। তারপরে তিনি ফোনটা রেখে দেন আর নিজের ইঞ্জেকশন নেওয়ার জন্য এখানে ফিরে আসেন। তিনি ইনসুলিন ইঞ্জেকশন নেন। যে মুহূর্তে ইঞ্জেকশনটা নেন ইঞ্জেকশনে ভরা বিষটা কাজ করতে শুরু করে, ওনার শরীরটা খারাপ হয় আর উনি এখানে নিজের চেয়ারে এসে বসে পড়েন, অজ্ঞান হয়ে যান। আর তারপর ওই লোকটা এখান থেকে বেরোয় আর চুপচাপ ঘর থেকে বাইরে চলে যায়। যদি ডক্টর সন্দীপ পেটা তাকে দেখেও থাকে কিন্তু সে কিছু করতে পারে না, তার কারণ বিষ প্রক্রিয়ায় তার শরীর খুবই খারাপ হয়ে গিয়েছিল আর সে অজ্ঞান হয়ে যায়। স্যার, এই সমস্ত প্ল্যানটা ওই লোকটা খুব চালাকির সঙ্গে করেছিল। ও ভেবেছিল যে আমরা এই প্ল্যানটা বুঝতে পারবো না। রাইট। ডক্টর আত্মহত্যা করেছে এটা বোঝানোর জন্য এই বিষ মেশানো সিরিঞ্জটা এখানেই রেখে দিয়ে চলে যায়। ও আমাদের বোকা ভেবেছে। এই সিরিঞ্জটা দিয়েই ডক্টর সন্দীপ পেটাকে খুন করা হয়। বিষ ছিল এই সিরিঞ্জে। খুনি এটাও জানতো লুকিয়ে কিভাবে সিরিঞ্জটা বদলানো যায়, আর সে এটাও জানতো কোন বিষ দেওয়া উচিত যাতে ডক্টর সন্দীপ পেটা মৃত্যুর সময় চিৎকার না করতে পারে। আর এই হচ্ছে সেই জুতো যেটা পরে খুনি আইসিইউতে গেছিল, 9 নম্বরের। একটা কথা একদম পরিষ্কার, খুনি হাসপাতালের স্টাফেদের মধ্যে কেউ একজন। আমরা এই জুতো একজন একজন করে পরিয়ে দেখব, যার পায়ে এই জুতোটা পুরোপুরি ফিট হয়ে যাবে খুনি আসলে সেই।
না স্যার, এর মধ্যে তো কারোরই ফিট হচ্ছে না। মহিলাদেরও হচ্ছে না স্যার। আমরা এখানে মানুষের জীবন বাঁচাই, খুন করি না। যদি হসপিটালের স্টাফদের মধ্যে কেউ না হয় তাহলে কে হতে পারে? স্যার একটা লোক এখনো বাকি রয়েছে, যে ডক্টর সন্দীপ পেটের টাইম টেবিলের ব্যাপারে সব জানতো। ওষুধের ব্যাপারেও জানে, আর এই হসপিটালের ব্যাপারেও খুব ভালো করেই জানে। ডক্টর সমর সন্দীপ পেটা। চল ভেতরে। দেখুন দেখুন দেখুন, আপনি কিন্তু এরকম ভাবে আমার সাথে কিছু করতে পারেন না। এটা তো কিছুই না, এখন দেখতে থাকো তোমার সাথে কি কি হয়। চলো বসো। এটা কি হচ্ছে? আরে এটা কি করছেন? আমি তোমার পা ধরতে চাই। আমার পা ছুবেন না প্লিজ। বাহ, পেয়ে গেলাম 9 নম্বর জুতো। কই নতুন কাস্টমার এসছে জুতো নিতে? হ্যাঁ স্যার। বিবেক, একবার এই জুতোটা ট্রাই করা ওনাকে, দেখো কেমন ফিটিংস হচ্ছে। আরে এটা আরে কি পরুন, হচ্ছে? দেখুন দেখুন। এটা এটা কি হচ্ছে? একদম ফিট স্যার। ফিট হয়ে গেছে? মানে কোনটা তুমি করেছো? পৃথিবীতে আমি একা নই যে 9 নম্বরে জুতো পরে থাকি। জুতোটা ফিট হলো তার মানে এটা নয় আমি দেবপ্রকাশ বাবুকে খুন করেছি। ওর তো 14 বছরের জন্য জেল হবে, হয়তো ফাঁসিও হতে পারে। দুটো খুন হসপিটালে হয়েছে, আমি তো ওখানে ছিলামই না। কিন্তু যখন দেবপ্রকাশ বাবুর অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন তুমি ওখানে ছিলে, আর তুমি নকল ডায়মন্ডগুলো সিঁড়িতে ছড়িয়ে রেখেছিলে। হ্যাঁ মানে আমি আমি ওখানে ছিলাম, কিন্তু আমি অনেক দূরে ছিলাম। তো দেখুন আপনারা, আমাকে এরকমভাবে জোর করে ফাঁসাতে পারবেন না। আর খুন তো 2টো আর 6টার সময় হয়েছিল, আমি তো ওখানে ছিলামই না। দেখুন আমি আসছি। হ্যাঁ, তাছাড়া আমরা তো এর ওপর কোনো অভিযোগ করতে পারি না, কারণ এ তো ওখানে ছিলই না। দেখুন শেষ পর্যন্ত আপনি তো মেনেই নিলেন। হ্যাঁ, কিন্তু কথাটা হলো এই, যদি তুমি ওখানে না থেকে থাকো তাহলে তুমি জানতে পারলে কি করে যে খুন এক্স্যাক্টলি কোন সময়ে হয়েছে? কি তুমি হসপিটালে যাওনি, কিন্তু তোমার জুতো পরে কেউ হসপিটালে গেছিল, যেই খুনটা করেছে তোমার কোনো সঙ্গী? কে সে? হ্যাঁ, কেউ? সমর, সমর, সমর। সমর, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের জন্যই এর এই অবস্থা। আপনারা 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 ওকে মেরেছেন? বললাম তো ভুল হয়ে গেছে, কিন্তু এ বারবার কেন মিথ্যে কথা বলছিল? ও জানে না যে কে খুন করেছে? হ্যাঁ, আচ্ছা 9 নম্বর জুতো তো এরই ছিল, তাহলে বারবার কেন মিথ্যে কথা বলছিল যে এই খুনটা করেনি? হয়তো ও করেছে। হয়তো মানে? কিন্তু আপনারা ওকে মারলেন কেন? কিন্তু এই খুনটা কেন করলো? দেবপ্রকাশ আর ডক্টর সন্দীপ পেটা ওর কেরিয়ার বরবাদ করে রেখে দিয়েছিল, এই জন্যে হয়তো ও ওদেরকে মেরেছে। হয়তো। এসব কথা তোমায় এই বলেছিল? না, ও কেন বলবে আমাকে? তাহলে এসব কথা তুমি কি করে জানলে? তুমি কি করে জানলে যে এই জুতোটা এরই ছিল? হ্যাঁ, তুমি নিজে ওই জুতো পরে এখানে এসেছিলে, কিন্তু তুমি একটা ভুল করে ফেলেছো। তুমি সিআইডি কে এইটা বলেছো যে ডক্টর পল্লবীকে তুমি আইসিইউতে দেখেছো, কিন্তু ডক্টর পল্লবী তোমাকে দেখেনি। আর তিনি দেখবেনই বা কিভাবে? তখন তো তুমি ডক্টর সন্দীপ পেটা সেজে দাঁড়িয়েছিলে। আর সন্ধ্যেবেলা গিয়ে তুমি ডক্টর সন্দীপ পেটাকে খুন করলে। দুটো কাজই একসাথে শেষ। তুমি খুব প্ল্যান করে খুন দুটো করেছো। তুমি এই দুটো খুনই করেছো, এই জন্য তোমার বয়ফ্রেন্ডের থেকেও তোমার শাস্তি বেশি হবে। আর স্ট্রেচ করুন, আর যতটা সম্ভব দুটো হাতকে ওপর দিকে করে নিঃশ্বাস নিয়ে নিচে আসবে। আপনার মাথা হাঁটুর সাথে ঠেকান। মেঘনা, ছাড়ুন।
কি হয়েছে? জানিস কাল রকেট পার্টিতে কে এসেছিল? কে? গেস। সালমান খান। ছাড় না, পরে কথা বলছি, ম্যাম চেঁচাবেন। ওখানে ওটা কি হচ্ছেটা কি? যোগা শেষ করে নাও, তারপর প্রাণ ভরে গল্প করো। ওই সরি ম্যাম। এবার আমরা ডান পাকে বাঁ পার ওপর রাখবো, আর বাঁ পাকে ডান পার ওপর রেখে দুটো হাতকে জুড়ে লম্বা লম্বা নিঃশ্বাস নেব। কি হলো তোমার? এক্সকিউজ মি ম্যাম, আপনার কাছে 3টে আলাদা আলাদা রুম আছে? সরি ম্যাডাম, আমাদের একটাই রুম ফাঁকা আছে। একটাই রুম ফাঁকা আছে? এখন কি করি? একটা হোটেলও ফাঁকা নেই। ঠিক আছে, কোনো ব্যাপার না। ম্যাম, আপনি একটা কথা বলুন, যে যে রুমটা আছে সেটা সিঙ্গেল বেড না ডাবল বেড? ডাবল বেড। সিঙ্গেল হোক বা ডাবল, আই ওয়ান্ট সেপারেট রুম। আচল, উনি বলেছেন ওনার কাছে শুধুমাত্র একটা রুমই অ্যাভেলেবেল আছে। আই ডোন্ট কেয়ার, আমি এভাবে অ্যাডজাস্ট করতে পারবো না। আঁচল, বোঝার চেষ্টা কর, জেদ করিস না। এতে জেদ করার কি আছে? আমরা অন্য হোটেলে দেখতে পারি। চল। কি হলো? উই আর ভেরি ভেরি সরি আচল। আমার মনে হয় আমরা মুম্বাইতে এখানে আমরা ছুটি কাটাতে এসেছি, আর আমি চাই না এখানে হোটেল খুঁজে খুঁজে আমরা টাইম ওয়েস্ট করি। আর তাছাড়াও আমি আর দীপার নেতা তো একটা রুমে অ্যাডজাস্ট করেই নেবো। তোর যাওয়ার হয়তো তুই যা। এক্স্যাক্টলি। আরে ও ম্যাডাম, 17 নম্বর রুমটা দিয়ে দাও না। তোমার মাথা খারাপ হয়ে যায়নি তো? মনে আছে তো 17 নম্বরে কি হয়েছিল? আপনারা কোনো রুম নাম্বার 17 এর ব্যাপারে কথা বলছিলেন না? ওটা কি খালি আছে? আরে ম্যাডাম, ওটা তো খালিই আছে। তুমি চুপ করো। সরি ম্যাডাম, রুম নাম্বার 17 তো ফাঁকা আছে, কিন্তু আমরা ওটা কাউকে দিই না। কেন? কি প্রবলেম ওই রুমে? এসি খারাপ না ফ্যান কাজ করে না? না, সেরকম কোনো সমস্যা নেই। তাহলে আপনি আমায় রুম নাম্বার 17 দিয়েই দিন, এন্ড আই প্রমিস ইউ আমি এ ব্যাপারে কোনো কমপ্লেন করব না। প্লিজ রুম নাম্বার 17 এর চাবি দিন। ওকে, আপনি প্রথমে কিছু ফর্মালিটি কমপ্লিট করে দিন। করছি। এই নিন রুম নাম্বার 17 এর চাবি। থ্যাংক ইউ। ম্যাডাম, লাগেজটা নিয়ে নি। আপনি প্লিজ নিজেকে একটু সামলান। আচ্ছা, আপনি বলতে পারেন যে এখানে এক্স্যাক্টলি কি হয়েছিল? ওই আমরা সবাই এখানে যোগা করছিলাম, আর হঠাৎ আমার হাতে কিছু এসে পড়লো, যে আমি দেখলাম তো একটা কাটা হাত আমার হাতে ছিল। আমি তো বুঝতে পারছি না যে হাতটা এলো কোথা থেকে। এর মধ্যে এমন কোনো জিনিস নেই যে সেটা দেখে বোঝা যাবে যে এটা কার হাত। রেডি স্যার। ডিস্টার্ব করিস না স্যার। কি হলো? স্যার, আমি অনেকক্ষণ থেকে দেখছি স্যার, আপনি আপনার হাত আকাশের দিকে তুলে আপনি কি দেখছেন স্যার? আমি দেখতে চাইছি হাওয়া কোন দিক দিয়ে আসছে। স্যার, হাওয়াটা কোন দিকে বইছে সেটা জেনে আপনার কি লাভ স্যার? আরে কমন সেন্স এটা বিবেক, তাহলে আমরা এটা বুঝতে পারবো এই কাটা হাতটা কোন দিক দিয়ে এলো। তো আপনার মনে হচ্ছে এই কাটা হাতটা হাওয়াতে উড়ে এখানে এসেছে? ভেরি গুড বিবেক, তোর উন্নতি হচ্ছে। স্যার, কিন্তু এই হাতটা তো খুব ভারী স্যার, হাওয়াতে উড়ে এখানে কি করে আসবে স্যার? আরে তাহলে তুই বল না, এই কাটা হাতটা এলো কোথা থেকে? স্যার, এই প্রথমবার দেখলাম যে কাটা হাত আকাশ থেকে নিচে পড়লো। বেশিরভাগ ক্ষেত্রেই কাটা হাত মাটির নিচে পোঁতা থাকে। আচ্ছা, কোনো পাখি ঠোঁটে করে নিয়ে আসেনি তো? তার মানে স্যার চিল, হ্যাঁ, ঈগল বা শকুন এর মধ্যে কেউ এই কাটা হাতটা মুখে করে এখানে নিয়ে এসেছিল, আর বোধহয় ভুল করে মেয়েটার কোলের উপর এসে পড়েছিল। ওই পাখিগুলোকে দেখো, একটা জায়গায় ঘুরে বেড়াচ্ছে। স্যার, হতে পারে এই কাটা হাতটা ওই জায়গা থেকেই এসছে। হ্যাঁ, চলো ওখানে গিয়ে দেখি।
পাখিগুলো এই এরিয়ার মধ্যেই ঘুরছে। মনে হচ্ছে এখানেই কিছু একটা ব্যাপার আছে। দয়া স্যার, তুমি এদিকে যাও, আমি আর অভিজিৎ এদিকে যাচ্ছি। স্যার। অভিজিৎ, কোনো গন্ধ পাচ্ছ? হ্যাঁ স্যার, মনে হচ্ছে যেন যেন আশেপাশে কোনো বডি পচেছে। অভিজিৎ, এ কোনো পশু পাখির মরার গন্ধ নয়, কোনো মানুষের হবে। অভিজিৎ, মনে হচ্ছে গন্ধটা এদিক থেকে আসছে। স্যার, স্যার আপনার কোটে দেখুন একটা পোকা। পোকা? আমার কোটে? এ পোকা তো পচে যাওয়া বডিতে তৈরি হয়, আমার জ্যাকেটে কোত্থেকে এলো? স্যার, উপরে একটা লাশ, মনে হচ্ছে ওই পোকাটা এটা থেকে এসছে। অভিজিৎ, তাড়াতাড়ি উপরে ওঠো আর বডিটা নিচে নামাও। স্যার। সাবধান অভিজিৎ। অভিজিৎ, সাবধানে। স্যার, বুঝতে পারছি না কেউ এই গাছের উপরে কেন লাশ রাখলো। সেটাই তো। অভিজিৎ, বডিটা অনেক পুরনো মনে হচ্ছে। হ্যাঁ স্যার। স্যার, ওই হাতটা এই লাশের নয়, এই লাশের তো দুটো হাতই ঠিক আছে। হ্যাঁ, তার মানে হচ্ছে এই হাতটা অন্য কোনো বডির। হ্যাঁ স্যার, দয়া থেকে ডাকছে। স্যার, ওদিক থেকে। স্যার, দয়া, দয়া। স্যার, আমি এখানে গাছের ওপরে। আরে, আরেকটা লাশ। স্যার, এই লাশটা কোনো মহিলার মনে হচ্ছে। এর বাঁ হাতটা নেই স্যার। এর মানে হচ্ছে যে হাতটা আমরা পেয়েছি সেটাই মেয়েটারই হবে। দয়া, ওইদিকে আমরা আরেকটা লাশ পেয়েছি গাছের উপর। দুখানা লাশ এই জঙ্গলে? হ্যাঁ দয়া, মনে হচ্ছে এই দুটো মেয়েই খুন হয়েছে। না হলে লাশগুলো এরকম গাছের উপরে থাকবে কেন? আমাদের জঙ্গলকে ভালো করে চেক করতে হবে। তোমাকে আমি আরেকটা জোক বলছি, শোনো। ব্যাস ব্যাস, যথেষ্ট হয়েছে। এবার এই কমেডি শো এখানেই বন্ধ। আমি ওকে গিয়ে একটু হেল্প করে দিচ্ছি। না না, দাঁড়াও, কেউ না। আরে, হেল্প করতে গিয়ে আবার উল্টো ঝামেলায় না জড়িয়ে পড়ি। চলে এসো। যেই গাছগুলোর লাশ ছিল তার আশপাশের একটু মাটি আনতে বলেছিলাম, তুই তো পুরো জমি খুঁড়ে ফেলেছিস। ফেডরিক্স, শাহরুখে তোমার ডান চোখটা লাফাচ্ছে, তার মানে হচ্ছে কোনো বিপদের আশঙ্কা। এসিপি সাহেব, আমার ডান চোখ তখনই কাঁপে যখন আমি কোনো কিছুর জন্য এক্সাইটেড হয়ে যাই। আচ্ছা, তাহলে তোমার এই এক্সাইটমেন্টে তোমার এই বন্ধুকে সামিল করবে না? নিশ্চয়ই করব, কেন করব না। এসিপি সাহেব, এই দুটো মেয়েকে কোনো একই লোক মেরেছে, আর এই দুটো বডি অনেক পুরনো। কারণ এই দুটো বডি থেকে আমি এই ব্লু বোটল ফ্লাই পেয়েছি। এ দেখুন, ব্লু বোটল ফ্লাই। হ্যাঁ, আই মিন দুটো মেয়েরই মরবার সময় আমাকে এই ব্লু বোটল ফ্লাইজের কাছে জিজ্ঞেস করতে হবে। গুড, তাহলে এই মেয়েদের ব্যাপারে আমরা জানতে পারবো। রাইট। এক মিনিট স্যার। হ্যাঁ, মাটির মধ্যে থেকে এটা পেলাম। প্লাস্টিকের টুকরো। স্যার, এটার এই এইজটা দেখুন, দেখে মনে হচ্ছে যেন কোনো জিনিস থেকে ভেঙে বেরিয়েছে।
এখন আমাদের এটা জানতে হবে যে প্লাস্টিকের টুকরোটা ওই গাছের কাছে আসলো কিভাবে। আমি বুঝতে পারছি না আঁচল ফোন তুলছে না কেন, এত অ্যাটিটিউড। ছাড় না, তাড়াতাড়ি চল, নাহলে ব্রেকফাস্ট মিস হয়ে যাবে। আঁচল, দরজা আঁচল। খোল। আঁচল দরজা খোল ভাই, এত অ্যাটিটিউডও ভালো নয়। আঁচল, কি জানি কি হলো, ঘুমিয়ে পড়েনি তো? নিচে রিসেপশনিস্ট বলছিল এই রুমটাতে কিছু প্রবলেম আছে, যদি কি হয়েছে? আঁচলের কিছু হয়ে প্লিজ যায় তো। ভাবনা, এরকম বলিস না। আঁচল, কি হয়েছে? আঁচল, আমাদের বন্ধু ভেতরে আছে, দরজাই খুলছে না। আরে এই মেয়েটাই তো সেই মেয়েটা যাকে কাল রাতে তুমি হেল্প করতে চাইছিলে। ও মাই গড, একটু দাঁড়ান, আমি তাড়াতাড়ি গিয়ে ম্যানেজারকে ডেকে আনছি। হ্যাঁ, আঁচল, দরজাটা খোল। রিল্যাক্স। কি হয়েছে? আমাদের বন্ধু ভেতরে আর দরজাই খুলছে না। যেটার ভয় ছিল সেটাই হলো। সরুন সরুন। আঁচল, 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 আঁচল। ও মাই গড, ঘরেও নেই। কোথায় যেতে পারে কি জানি। ভাবনা, তুই ওর মোবাইলে ফোন করেছিলি? আমি ওকে ফোন করেছিলাম কিন্তু ও ফোন তোলেইনি। হয়তো বাথরুমে হতে পারে। হ্যাঁ, আঁচল তো এখানেও নেই। এই দুটো মেয়ের স্কাল একদম সাফ করিয়ে দিয়েছি। এটা প্রথম মেয়েটির স্কাল। এই দেখো, এই জোড়টা দেখেছো? এ দেখো, এই জোড় কত সাফ এবং মজবুত দেখাচ্ছে। তাহলে মানে দাঁড়াচ্ছে এই মেয়েটার বয়স 20-25-এর বেশি কোনোভাবেই নয়। একদম ঠিক। আর 23-24 বছরের কমও হবে না। এ দেখো, আমি এই মেয়েটির দাঁতের এক্সরে করিয়েছি। এ দেখো, সব কটা দাঁতই পাওয়া যাচ্ছে। এটা দেখে মনে হচ্ছে পুরো 32টি দাঁত আছে। হ্যাঁ, পুরো 32। তার মানে মেয়েটি পূর্ণ বয়স। কিন্তু এর মৃত্যুটা হলো কি করে? ও হ্যাঁ, দেখো, এসো। এই গর্তটা দেখেছো? মনে হয় কোনো জিনিস দিয়ে জোরে মেরেছে। বেচারি সঙ্গে সঙ্গে মারা গেছে। এ দেখো, এই আর একটা মেয়ে, এরও মৃত্যু এইভাবেই হয়েছে। কি দিয়ে মেরেছে মনে হয়? হয়তো কোনো লোহার রড। হ্যাঁ, এই দেখো, এটা আমি অপর মেয়েটির দাঁতের এক্সরে বার করেছি। এ দেখো, এই মেয়েটির বয়সের থেকে কম হবে। এর পুরো দাঁত কিন্তু বেরোয়নি। দেখো। হ্যালো। ও, কোথায়? হোটেল কাসা। মিস ভাবনা, আপনি বলছেন আঁচল কাল রাতে রুম নাম্বার 17-তে ঢোকে এবং নিরুদ্দেশ হয়ে যায়, তাই না? হ্যাঁ স্যার, এরকমই হয়েছিল। এটা তো হতেও পারে যে ও তোমাকে না বলেই অন্য কোথাও চলে গেছে। কিন্তু আঁচল এরকম কেন করবে স্যার? স্যার, আমার স্টাফেদের মধ্যে কেউই আঁচলকে হোটেল থেকে বেরোতে দেখেনি। তার মানে এটা হচ্ছে আঁচল এই হোটেলেই থাকার কথা। স্যার, আমার স্টাফেরা পুরো হোটেলটা চেক করে দেখেছে, উনি এখানে নেই। আপনার স্টাফেরা আঁচলকে হোটেল থেকে বেরোতে দেখেনি বলে কেন ধরে নিচ্ছেন যে আঁচল আদৌ হোটেল থেকে বেরোয়নি? এমনও তো হতে পারে যে আঁচল যখন হোটেল থেকে বেরিয়েছিল তখন আপনার স্টাফেরা ঠিক জায়গায় ছিল না। হ্যাঁ স্যার, আমাদের পুরো বিশ্বাস এই যে আঁচল নিজে রুম নাম্বার 17 থেকে বেরোনি, উনি নিজে রুমেই ছিলেন। এই কথাটা আপনি এতটা কনফিডেন্স নিয়ে বলছেন কিভাবে? সেটা এই কারণেই স্যার, আমাদের করিডোরগুলোতে ক্লোজ সার্কিট ক্যামেরা লাগানো রয়েছে। 24 ঘন্টা এখানে রেকর্ডিং হয় স্যার। আচ্ছা, রেকর্ডিং চেক করেছেন? হ্যাঁ স্যার, সেটা থেকে আমরা জানতে পেরেছি যে আঁচল নিজে রুম থেকে বেরই হননি, উনি রুম নাম্বার 17-এই ছিলেন। কিন্তু আপনারা সবাই রেকর্ডিংটা এমনি এমনি কেন চেক করলেন? ওটা স্যার এই জন্যে, কারণ আঁচলের আগেও দুজন মেয়ে উধাও হয়ে গিয়েছিল রুম নাম্বার 17 থেকে। আগেও হয়েছে? হ্যাঁ স্যার, রুম নাম্বার 17 থেকে আঁচলের আগেও দুজন মেয়ে উধাও হয়ে গিয়েছিল। রুম নাম্বার 17-এ আগেও? আপনারা পুলিশে খবর দিয়েছিলেন? স্যার, কিছু লুকোচ্ছেন আপনারা। স্যার
স্যার না, আসলে স্যার ব্যাপারটা হলো গিয়ে যখন ওই দুজন উধাও হয়ে গিয়েছিল সেই সময় ওরা আমাদের বিল পেমেন্ট করেছিল না, তাই আমরা ভেবেছিলাম ওরা আমাদের চিট করেছে আর পালিয়ে গেছে, তাই আমরা তখন কমপ্লেন লেখাইনি। স্যার আঁচল ওই মেয়েগুলোর মতো ছিল না, মনে হয় নিশ্চয়ই কিছু একটা হয়েছে। সেটা আমরা ডিসাইড করবো যে ওর সঙ্গে কি হয়েছে আর কি হয়নি। তুমি শুধু একটা কথা বলো, আঁচল তার ঘরে কটার সময় এসেছিল? স্যার আসলে আমাদের হোটেলের বাইরে একটা রেস্টুরেন্ট আছে, ওই দিনকে আমরা সবাই খাবার খেতে গেছিলাম, খাবার খেয়ে আমরা রুমেই ঢুকছিলাম, তো ও বলল ও কিছুক্ষণ পরে আসছে, ব্যাস ওকে ছেড়ে আমরা নিজেদের ঘরে ঢুকে গেছি। যখন তোমরা দুজনে বেরোচ্ছিলে তখন আঁচলের মুড কেমন ছিল? ও নর্মাল ছিল স্যার। নর্মাল ছিল? আচ্ছা আচ্ছা, তোমরা দুজনে তো ওর বান্ধবী তাই না? তো ওর চালচলন তোমাদের জানার কথা। তা তোমরা আমাকে একটা কথা বলো, যে আঁচলের কোনো অ্যাডিকশন ছিল? ইউ মিন ড্রাগস? না স্যার, আঁচল ড্রাগ নেয় না। স্যার স্যার আমি কিছু বলতে চাই। বলুন। স্যার আমরা দুজন রুম নাম্বার 19-এ থাকি। কাল রাত যখন আমরা ফিরছিলাম তখন দেখলাম যে আঁচল চাবি দিয়ে দরজা খোলার চেষ্টা করছে। আর স্যার অ্যাকচুয়ালি ওকে দেখে তো এরম মনে হচ্ছিল যে ও খুব ড্রিঙ্ক করে আছে। আঁচল খুব ড্রিঙ্ক করেছিল? অভিজিৎ, এখানকার ক্লোজ সার্কিট ক্যামেরার যে রেকর্ডিং ভালো করে চেক করতে হবে। স্যার স্যার দেখলেন আপনি আঁচল কিভাবে হাঁটছে? এখানে দেখে তো মনে হচ্ছে আঁচল নেশা করেছে। এই দেখুন স্যার, রাত 1:15-তে আঁচল নিজের ঘরে ঢোকে। স্যার সার্চে একটু ফরওয়ার্ড করো। স্যার ফুটেজ দেখে মনে হচ্ছে যে 17 নম্বর রুমের আশেপাশে কেউ যায়নি আদৌ। করিডোর তো স্যার গোটা রাতই খালি পড়েছিল। এটা কি করে হতে পারে? কেউ না। এক মিনিট। এটা কি? হ্যাঁ, কেন গিয়েছিলে তোমরা? স্যার আমরা তো আঁচলকে ডাকতে গেছিলাম, কিন্তু ভেতর থেকে কেউ উত্তর দেয়নি। স্যার আমরা যখন দরজা খুলেছিলাম তো ভেতরে কেউ ছিল না, আর আঁচলও ছিল না। আঁচল নিরুদ্দেশ ছিল? এক মিনিট দয়া, স্টপ। দয়া স্যার একটু সার্চে রিওয়াইন্ড করো। এক মিনিট দয়া, স্টপ। আচ্ছা দেখো তো টাইম কত আছে? 10:05। ঠিকঠাক, এবার প্লে করো। এটা কি? 2 মিনিট। 10:05 থেকে শুরু করে ডাইরেক্ট 7 মিনিট, মানে মাঝখানে 2 মিনিট হাওয়া হয়ে গেল। কি ম্যানেজার বাবু? স্যার এটা কোনো টেকনিক্যাল ফল্ট হতে পারে, অন্য কিছু নয় স্যার। আচ্ছা, আপনি বললেন আর আমি মেনে নিলাম। হ্যাঁ স্যার টেপটাকে বার করো আর ভালো করে চেক করো। স্যার স্যার এই টেপটার এই জায়গাটায় টেম্পার করা হয়েছে, এই দেখুন স্যার। কি ম্যানেজার? হ্যাঁ এবার বলো, এই টেপকে কেউ তোমাদের মধ্যে টেম্পার করেছে, বুঝেছো? কে কে দায়িত্ব ছিল এই কেবিনে? স্যার সুরেশ বসে। ও আচ্ছা, তুমি কোথায় ছিলে যখন এগুলো হচ্ছিল?
স্যার আমি এখানেই ছিলাম কন্ট্রোল রুমে। এই টেপকে টেম্পার কে করেছে? স্যার বলো। মনে হয় সেই সময় আমি বাথরুমে গেছিলাম। বাথরুমে গেছিলে? এই সময়টাই তোমাকে যেতে হয়েছিল? হ্যাঁ স্যার, এই টেপের কাটা অংশটা তো এই হোটেলেই থাকা উচিত। দয়া, ওই টুকরোটা এতক্ষণে হয়তো ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে। এবার সোজা হোটেলের রুম নাম্বার 17-তে চলো। এই ঘরটাকে ভালো করে চেক করো আর দেখো এখান থেকে বাইরে যাওয়ার কোনো রাস্তা আছে কিনা, সিক্রেট এক্সিট। ভালো করে দেখো। আরে স্যার, আপনি খাটের নিচে কি খুঁজছেন স্যার? এটা একটা সিক্রেট। স্যার আমাকেও বলুন না আপনার সিক্রেটটা কি। চল তোকে বলেই দিই। আমার ইনটিউশন বলছে এই বেডের নিচে একটা সিক্রেট এক্সিট আছে। একটা সিক্রেট এক্সিট এই খাটের নিচে? হ্যাঁ, আর যদি আমার তীর ঠিক নিশানায় লাগে তাহলে এসিপি স্যার আমার উপর খুশি হয়ে আমাকে প্রমোশন দেবে। স্যার এত বছর ধরে তো আপনার প্রমোশন হয়নি, কিন্তু তাহলে হঠাৎ? আরে ওটা ভেতরের ব্যাপার, তুই প্রমোশনটা ছাড়, তুই এই বিছানার উপর কনসেন্ট্রেট কর। চল। ঠিক আছে স্যার, তাহলে এই খাটটাকে সরিয়ে দেখি যে আপনার তীর ঠিক নিশানায় লেগেছে কিনা। তোল 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 তোল। সব খাটনি চলে গেল। না স্যার, দেখে তো মনে হচ্ছে না যে এখানে অন্য কোনো এক্সিট আছে। অভিজিৎ, জানলার বাইরে সানসেট আছে এবং আঁচল যদি সেখান থেকে নামার চেষ্টা করতো তাহলে ওর নিচে পড়ে যেত। বুঝতে পারছি না। স্যার। হ্যাঁ দয়া। এই দেখুন স্যার, এরকমই প্লাস্টিকের টুকরো জঙ্গলে গাছের কাছে পেয়েছিলাম। তার মানে ওই দুটো মেয়ের লাশ যেটা আমরা ওই গাছে পেয়েছিলাম, ওই দুটো মেয়েই কোনোভাবে এই হোটেলের সঙ্গে যুক্ত আছে। স্যার, এই ম্যানেজারটা বলছিল যে রুম নম্বর 17 থেকে আঁচলের আগে দুটো মেয়ে গায়েব হয়েছিল। তাহলে ওই দুটো বডি কোথাও সেই দুটো মেয়েরই নয় তো? ম্যানেজারের সঙ্গে দেখা করি। আমাদের না বলে আপনারা কোথাও যাবেন না। আচ্ছা। ওই দুটো মেয়ের জিনিসপত্র আপনাদের কাছে আছে? মানে ওদের জামা কাপড় জিনিসপত্র? আগে হ্যাঁ স্যার, আমরা সব সামলে রেখেছি। ওনারা যদি কখনো ফিরে আসেন তাহলে আমরা ওনাদের দিয়ে দেবো। গুড। ওই জিনিসপত্রগুলো আমাদের দিয়ে দাও। আচ্ছা, দেখা স্যার। যাক এই জিনিসপত্রগুলো ওই দুটো মেয়ের কিনা, যেটা আমরা জঙ্গলে গাছের উপরে 110, 111, 112, 113। ডক্টর সালুকে, এই ফ্রেডরিক্স করছেটা কি? চিরুনিতে লেগে থাকা চুল গুনছে। হ্যাঁ, কিন্তু এগুলো গুনে কি লাভ হবে? কিছু লাভ হবে না। দেখো ভাই, কি হয়েছে, ফ্রেডরিক্স আমাকে বললো ডাক্তার সাহেব আমাকে কিছু কাজ দিন, আমি এই কাজে লাগিয়ে দিয়েছি। আরে ল্যাবে তো কিছুটা শান্তি থাকবে। স্যার, আমরা কিন্তু এই মিসিং ফুটেজের ব্যাপারে এখনো কোনো খোঁজ খবর পাইনি। হ্যাঁ, সে ব্যাপারটা তো আছেই। আচ্ছা, ওই ল্যাব থেকে রিপোর্ট এসছে নাকি? না, ল্যাব থেকে রিপোর্ট তো আসে। কিন্তু স্যার, রিপোর্টটা আসবে কখন? দয়া, তুমি কেন এত ইম্পেশেন্ট হচ্ছ? দেখো ভাই, আমি দুটো মেয়েরই চুলের স্যাম্পল আর বোনের ফ্র্যাগমেন্ট সেন্ট্রাল ল্যাবে পাঠিয়ে দিয়েছি, রিপোর্ট এসে যাবে। স্যার, যদি এই দুটো মেয়ে সেই মেয়েগুলোই হয় যারা হোটেল থেকে নিখোঁজ হয়ে গেছিল, তাহলে কি হবে? তাহলে তো এই গোটা মার্ডার কেসটাই পাল্টে যাবে। তখন এই কেসটা রুম নম্বর 17 মার্ডার কেসের জায়গায় সিরিয়াল মার্ডার কেসের হয়ে যাবে। স্যার, স্যার
ডিএনএ রিপোর্টের ফ্যাক্স চলে এসেছে। অভিজিৎ, এটা সিরিয়াল মার্ডার কেস। মাই গড, তার মানে এই মেয়েগুলো তারাই যারা রুম নাম্বার 17 থেকে গায়েব হয়েছিল। এই রুম নাম্বার 17 থেকে দুটো মেয়ে গায়েব হয়ে গেছে, আর সেই দুটো মেয়েকে আমরা জঙ্গলে পেয়েছি। আর স্যার, আঁচলও এই রুম থেকেই গায়েব হয়েছিল। স্যার, এই খুনি কোনো না কোনোভাবে এই হোটেলের সঙ্গেই যুক্ত আছে স্যার। হয় সে এই হোটেলের গেস্ট, আর তা না হলে স্টাফেদের মধ্যে কেউ একজন হবে। আর খুনি শুধু এই রুমের মেয়েদেরকেই টার্গেট করছে স্যার। হ্যাঁ, এই সবকটা খুন এই রুম নাম্বার 17-তে থাকা মেয়েদেরই হয়েছে। মনে হচ্ছে কোনো সিরিয়াল কিলারের কাজ। স্যার, হ্যাঁ, এই দেখুন, কভার থেকে পেলাম। আরে, এগুলো তো আঁচলের জামা কাপড়। এগুলো এখানে কি করছে? রক্ত? স্যার, তার মানে হচ্ছে আঁচলকে এই রুমেই কেউ আঘাত করেছিল। এইটা কি? স্যার, এটা তো আমি জঙ্গলে দেখেছিলাম স্যার, যেখানে আমরা ওই দুখানে লাশ পেয়েছিলাম। এর মানে হচ্ছে আঁচল জঙ্গলে। Oh my God! হ্যাঁ, কি হয়েছে? স্যার, দেখুন। Oh my God! বিবেক, প্র্যাকটিক্স, ল্যাডারটা নিয়ে এসো। কি হচ্ছে কি? 3 নম্বর খুন। এটাও অন্য দুটো বডির মতোই গাছে ঝুলিয়ে রেখেছে। স্যার, এই খুনির মোডাস অপারেন্ডি দেখে মনে হচ্ছে এর মাথাটা খারাপ আছে। খুনি জেনে বুঝে গাছের উপরে রেখেছে, যাতে সহজে কারো চোখে না পড়ে। সাবধানে বিবেক। সাবধান। স্যার, একেও ঠিক ওইভাবেই মারা হয়েছে যেভাবে আগে দুটো মেয়েকে মারা হয়েছিল। স্যার, স্যার, ও তো কোনো ছেলে জামা প্যান্ট পরে আছে। হ্যাঁ, ও তো ছেলেদের জামা কাপড় পরে আছে। আঁচল ঠিক 1:15 হোটেলের রুমে যায় সালভার স্যুট পরে, আর তারপর হয়তো ওখান থেকে ওই রুম থেকে কেউ ওকে বের করে এখানে নিয়ে আসে, আর তারপর ওকে ছেলেদের ড্রেস পরিয়ে দেয়। কিন্তু খুনি আঁচলকে ছেলেদের জামা কাপড় পরালো কেন? স্যার, আঁচলের মৃত্যু হোটেলের রুমে হয়নি স্যার, এই ডালের ওপরেই হয়েছে। এই গাছের উপরে? হ্যাঁ স্যার, এই ডালের উপরে প্রচুর রক্ত লেগে আছে স্যার। তার মানে আঁচলকে হোটেলের রুম থেকে বার করে এখানে এনে খুন করা হয়েছিল। কিন্তু স্যার, যখন আমরা হোটেলের ক্যামেরার রেকর্ডিং দেখলাম তখন আঁচলকে রুমের ভিতরে যেতে দেখেছিলাম, কিন্তু বাইরে আসতে তো দেখিনি। অভিজিৎ, যদি আমরা খবর নিতে পারি খুনি আঁচলকে ছেলেদের জামা কাপড় কেন পরিয়েছে, তাহলে হয়তো আমরা খুনির কাছে
ওকে ডোন্ট ওয়ারি, সব ঠিক হয়ে যাবে। বসো, এখানে বসো। দাঁড়াও, আমি এক্ষুনি আসছি, দাঁড়াও। আমাকে একটা রুম দিন তাড়াতাড়ি। সরি স্যার, আমাদের কাছে একটা রুমও খালি নেই। দেখুন, আমি এক্ষুনি দিল্লি থেকে ফ্লাইটে আসছি, আর আমার ওয়াইফের শরীর খুব বেশি খারাপ হয়ে গেছে। আপনি একটা কিছু করুন প্লিজ। একটা রুম আছে যেটা দিতে পারি, কিন্তু কিন্তু কি? ওই রুমটাতে কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছিল, সেই কারণে ওখানে সিআইডি ইনভেস্টিগেশন চলছে। তাই দেখুন, আপনি আমার কথা বোঝার চেষ্টা করুন। আমার ওয়াইফের খুবই রেস্টের দরকার। আপনি আমাকে ওই রুমটাই দিয়ে দিন প্লিজ। ঠিক আছে, আপনি যখন এত ইনসিস্ট করছেন, বেল বয়, রুম নাম্বার 17-এ নিয়ে যাও। ফর্মালিটিস পরে দেখা যাবে। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। চলো, এসো, চলো চলো। রুম পেলে? সব ঠিক হয়ে যাবে। এই যে এই রুমটা, তুমি একটু দাঁড়াও। কাম, সব ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। একটু এখানে শুয়ে পড়ো। হ্যাঁ, আমি ডক্টরকে নিয়ে আসছি। হ্যাঁ, এক্ষুনি। এক্সকিউজ মি, আচ্ছা এই হোটেলের আশেপাশে ভালো ডক্টর আমি কোথায় পাবো? স্যার, আপনি ডক্টর মহেশকে পেয়ে যাবেন। ওনার অ্যাড্রেস আছে? হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি তো। হ্যাঁ, এই দীনেশ রাও রোড, প্লট নাম্বার 15 স্যার। এই হলো অ্যাড্রেস। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে। আমাকে খুব তাড়াতাড়ি ডক্টরকে এখানে নিয়ে আসতে হবে। রৌনক, ইজ ইট ইউ? ডক্টরকে পেয়েছো? রৌনক, তুমি কিছু বলছো না কেন? ডক্টর আছে কি তোমার সাথে? রৌনক, তুমি জানো আমি উঠতে পারছি না, আর প্রশ্ন করছি উত্তরও দিচ্ছ না। কি হয়েছে? কিছু বলছো না কেন? বলো, কি হয়েছে? আরে কিছু তো বলো না। রৌনক, তুমি তুমি এখানে কি করছো? তুমি এখান থেকে চলে যাও, আমি পুলিশকে ডাকবো। দেখো, আমি কিন্তু পুলিশকে ডাকবো, আমি বলে দিচ্ছি। তুমি এখান থেকে চলে যাও, আমি কিন্তু পুলিশকে ডাকবো। somebody help me, আমি পুলিশকে ডাকবো। তুমি তুমি এটা কি করছো? গলা নামিয়ে কথা বল, বুঝলি? গলা নামিয়ে কথা বল, গলা নামিয়ে। বলেছিলাম না, আমি বলেছিলাম রুম নাম্বার 17 অ্যাভেলেবেল নেই নেই নেই। এখানে খুন হয়েছে, কিন্তু তুমি মানতেই চাইছো না। শুনবে না? না, এবার ভোগো 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 ভোগো। এসব কি বাজে কথা বাজে বলছো? কথা, বাজে কথা বলি না আমি, একদম বাজে কথা বলি না আমি। সত্যিটা শোনাচ্ছি, সত্যিটা। এই রুম নাম্বার 17-এ যে মেয়েরা আসে না, তারা এখান থেকে বেঁচে ফিরতে পারে না, একদম পারে না। হ্যাঁ, তার মানে তুমি আমাকে... ঠিক ঠিক বলেছে। somebody help me please, somebody.
অঞ্জলি, ও আমার অঞ্জলি, কোথায় চলে গেলে? অঞ্জলি, ও আমার অঞ্জলি, অঞ্জলি অঞ্জলি, মীনাক্ষী, আঁচল, আর এবার তুমি, আর এবার তুমি। ও আমি তো ভুলেই গেছি যে তুমি জানো না অঞ্জলিটা কে। অঞ্জলি, অঞ্জলি হলো আমার জীবনের প্রথম প্রেম। ওকেই তো আমি প্রথম ভালোবেসেছিলাম। হ্যাঁ বেবি, হ্যাঁ, ভালোবাসা, ও আমার ভালোবাসা, আমার প্রথম প্রেম। ওই যে অঞ্জলি, ও হলো রুম নাম্বার 17 এর সবার প্রথম গেস্ট। আমি না ওকে খুব ভালোবাসতাম, খুব ভালোবাসতাম। ওকে আমি আমার মনের কথা বলেছিলাম। তারপর জানো কি হয়েছিল? ও আমাকে না বলেনি আমাকে। ও যদি আমাকে না বলতো তাহলে আমি মেনে নিতাম। কিন্তু জানো ও কি করেছিল? হাসলো আমাকে দেখে ও হাসলো। কেন হাসলো? আমি কি এতটাই খারাপ নাকি? নয়তো। আর সেই দিনের পর থেকে যে মেয়েটি রুম নাম্বার 17 আসে তার মধ্যে আমি অঞ্জলিকে দেখতে পাই। ফর দি ম্যাটার অফ ফ্যাক্ট, তোমার ভিতরেও আমি অঞ্জলিকে দেখতে পাচ্ছি। অঞ্জলি, এবার আমি তোমাকে আমার প্রিয় অঞ্জলির কাছে পাঠিয়ে দেব। উপরে, অন দ্য টপ, বেবি। অঞ্জলি! তুমি ঠিক আছো? হ্যাঁ, কি হচ্ছে এগুলো? তুমি তো আমাদের কাজ একদম সহজ করে দিয়েছো, সব কথা নিজেই বলে দিয়েছো। হ্যাঁ, ও এসব প্ল্যান করেছিল? ঠিক তাই। আমরা প্রথমেই বুঝতে পেরেছিলাম যে খুনি হোটেলের স্টাফেদের মধ্যে কেউ একজন। সন্দেহ আমাদের ঠিক তখনই হয়েছিল যখন ক্লোজ সার্কিট ক্যামেরার রেকর্ডিংটা কেউ ট্যাম্পার করেছিল। আচ্ছা, তুমি আঁচলকে হোটেল থেকে বাইরে এনে এই জঙ্গলে মেরেছো, তারপর তোমার পোশাকটা ওকে পরিয়ে দিয়ে ওর পোশাকটা নিজে পরেছো, আঁচল সেজে হোটেলে ফিরে গেছো, তাই তো? রাইট। কেমন লাগলো আমার প্ল্যান? ভালো না? না, ভালো ছিল না। তাই প্রথমে তুমি মেন্টাল হসপিটাল যাবে, তারপর জেল, আর তারপর তোমার প্ল্যান বানানোর আর কোনো ক্ষমতা থাকবে না, বুঝলে?